এই যে আমি মারছি, দেখ আরে কি মারলাম তো করছো পাথর। বল ডাইনি কোথায়? আমার বাড়িতে এই সব কুসংস্কার চলবে না। আরে ভাই তাড়াতাড়ি হাত চালাও, অনেক কাজ বাকি আছে। এই তুমি একটু বাইরে গিয়ে দেখো তো। দেখো আরে তুমি এটা চলে কি এসেছো। করে হতে পারে? এত বড় একটা ফাংশনে আপনি আসবেন না? ঠাকুর মশাইকে বলেছিস তো? হ্যাঁ আর ওই জয়ের ফোন পাচ্ছি না, খবর নে তো কোথায় আছে। হ্যাঁ আমি দেখছি। নাও প্রসাদ নাও, আজ আমার ইচ্ছে পূর্ণ হলো। এ তো খুব ভালো কথা। আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম যে তোমার মেয়ে পূজাকে আমি শুধু দেখবই না, আমার বৌমা করে বাড়িতে আনবো। আরে দেখো জয়ও চলে এসেছে। তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। এসো। দাদা দাদা মা বাবা, ও হলো আনকি, তোমাদের বৌমা। কি বাজে কথা বলছো? বাবা আসলে আমি তোমাকে বলতে চুপ! কি ভেবেছো তুমি আমাদের? যেখানে সেখানে আমাদের অসম্মান করবে? বাবা আজ ও যা করেছে সেটা ক্ষমার যোগ্য নয়। এই মেয়েটাকে আমি আমার বাড়ির বউ মানবো না। গায়ত্রী, ওকে বলে দাও যে আজ থেকে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বাবা। তোমরা এখানে কি করছো? যাও রান্নাঘরে যাও। কি করলে তুই? তুই তোর বাবাকে চিনিস তো? যতক্ষণ ও এই মেয়েকে বাড়ির বৌমা হিসেবে না মানে, আমরা ওই মেয়েকে কোনোভাবে মেনে নিতে পারবো না। তুই নিয়ে এসেছিস তো, তুই সামলা একে। মা, বৌদি কি সুন্দর তাই না? চুপ কর, চল এখান থেকে। মা। পূজা, আমি সামলাতে তো হবেই আমায় সবাইকে। নাম অনোখী আমার, আর কাজ তার থেকেও বেশি আলাদা। আরে কি হলো? তোমার বাড়ির লোক আমাকে পছন্দ করবেন তো? আরে তুমি কেন টেনশন করছো? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাবা। আরে বাবাকে নিয়ে চিন্তা করো না, তুমি এসব কিছু ছাড়ো। আর তুমি এটা ভুলো না যে আজকে আমাদের ফুলসজ্জার রাত। হ্যাঁ, বুঝেছো? আসলে আমি চাই ভগবান যেন এরকম সুন্দর স্ত্রী সবাইকে দেয়। জানো কেন? যাতে আমার স্ত্রীর দিকে কেউ চোখ তুলে না তাকায়। ফুলসজ্জার রাত আমাদের।
হ্যাঁ বল। বলছি পৌঁছে গেছো? ওখানে সব ঠিক আছে তো? পৌঁছে তো গেছি, কিন্তু এই বাড়ির লোকেরা অতটাও সাদাসিধে নয় যতটা আমরা ভেবেছিলাম। আরে জয়ের বাবাটা তো ভীষণ জেদি, আমাকে দেখেই প্রচন্ড রেগে গেল। আরে তুমি তো অনেক বড় খেলোয়াড়, কত ইয়ং আর বুড়ো মানুষদের তুমি ঘোল খাইয়ে রেখেছো। কিন্তু এইবারের মাছটা অনেক বড়, একটু খেয়াল রাখবে। হ্যাঁ হ্যাঁ রে ভাই, সেই জন্যই তো এই অনখি সেইভাবেই খেলা শুরু করবে এবার। তুই শুধু দেখতে থাক। ঠিক আছে। খুব ভালো। আমাদের মুখে কালি লেপে দিয়ে এই শহরের মেয়েটার সঙ্গে তুমি এখন রাসলীলায় লিপ্ত হয়েছো, তাই না? এইভাবেই জীবনটা বেপথে কাটিয়ে দাও। হ্যাঁ, আরে তুমি টেনশন করো না, আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে, আর সেটা বলার জন্যই তো আমি এখানে এসেছি। কিন্তু তোমার বাবা আমায় কোনোদিনও অ্যাকসেপ্ট করবেন না। আরে আমি বলছি তো, তুমি টেনশন করো না, আমার কথা মন দিয়ে শোনো। এদিকে এসো। বাবা চা। চা? কি হলো বাবা? তুমি আমার মন ভোলাবার চেষ্টা না করে তুমি উল্টো করে গোনা শুরু করো। খুব তাড়াতাড়ি ওকে যদি বাড়ির বাইরে না করো, তাহলে দেখো তোমার বাবাও কি করতে পারে। আর তোমরাও মন দিয়ে শোনো, এই মেয়েটার সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই। এই ভুলটা যেন আর না হয়। পূজাকে বলো আমার জল খাবার ওপরে নিয়ে আসতে। এই বুড়োটা দেখছি আমাকে এই বাড়ি থেকে বের করবে বলে প্রতিজ্ঞা করে বসে আছে। এই মেয়েটাকে আমি বাড়ির বউ মানতে পারবো না। গায়ত্রী, বলে দাও ওকে আজ থেকে ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। খুব তাড়াতাড়ি ওকে যদি বাড়ির বাইরে না করো, তাহলে দেখো তোমার বাবাও কি করতে পারে। হ্যালো, বলো দিদি। হ্যাঁ, সব ঠিক আছে তো ওখানে? কিচ্ছু ঠিক নেই ভাই। আরে কি জানে এবার কোথায় ফেসে গেছি আমি। ছেলেটাকে তো যেমন ভাবে হোক পটিয়ে নিয়েছি, কিন্তু এর বুড়ো বাবা সাপের মতো ফনা তুলে আমার মাথার উপর বসে আছে। আরে কিছু বলতে গেলে, বোঝাতে গেলেই ছবল মারতে আসছে। এই বুড়োটা না আমাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বে। কিন্তু তার আগে তোমাকে ওর সব টাকা, সব প্রপার্টি নিজের নামে করে নিতে হবে কিন্তু দিদি, না হলে কিন্তু আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। না রে ভাই, এত সহজে প্ল্যান ফেল হতে দেবে নাকি অনখি? আরে ঠিকঠাক হিসেব করে বেরোবো, কিন্তু আমার স্টাইলে। তুই এত চিন্তা করিস না, শুধু দেখতে থাক তোর এই অনখি কি কি করতে পারে। দেবী মায়ের জয়! আরে দেবী মায়ের জয়! 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 দেবী মায়ের জয়!
শুরু হবে অনোখির অদ্ভুত খেলা। আরে কি হলো আনকি তোমার? ওর ওর কি হলো? বৌমার ওপরে দেবীমা ভর করেছেন, কোনো ভুল করলে ক্ষমা চেয়ে নিস। ভুল নয়, পাপ। পাপ হচ্ছে এ বাড়িতে একজন স্ত্রীকে, বাড়ির লক্ষ্মীকে তিরস্কার করার মতন পাপ করেছে এরা। আমার প্রকোপ থেকে বাঁচতে চাস গায়ত্রী? তাহলে আজ থেকে একে এই বাড়ির বউ হিসেবে মেনে নে। না হলে এই বাড়ির প্রত্যেককে ভয়ঙ্কর অভিশাপ দেব আমি। না না, গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে, তোর গোটা বংশ ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে, আনকি তোমাকে আমি বৌমা হিসেবে মানছি। সবাই শোনো, আনকি আমাদের বাড়ির বৌমা। মা মা দেবীমা, দেবীমা তুমি শান্ত হও। মা শান্ত হন, মা মা শান্ত হন। অনকি, অনকি, কি হয়েছে অনকির? বাবা, কিচ্ছু হয়নি আমাদের বৌমার। জয় মা। হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, ও এখন একদম ঠিক আছে। শুধু ওকে দেবীমা ভর করেছিল। দেবীমা? মাতা নয়, সব ওর ভণ্ডামি। ওর নাটক আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তোমরা যাও এখান থেকে, যাও, বাইরে যাও সবাই। তুমি এসব কি বলছো? ভগবানকে তো ভয় পাও। আস্থার বিশ্বাসের কাছেই ভগবান থাকে। সারা জীবন তার পুজো করেছি আমি। ওর মতো আমি ভণ্ডামি করিনি। এ সব কিছু ওর ভণ্ডামি। তোমরা কি জানো এসব কেন করছে? যাতে এই বাড়িতে টিকে থাকতে পারে। কিন্তু আমি সেটা হতে দেব না। পরিষ্কার শুনে নাও জয়, এই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো, নাহলে তোমার কিন্তু ভালো হবে না। আমার বাড়িতে ভণ্ডামি আর এইসব অন্ধবিশ্বাসের খেলা কিছুতেই চলবে না। বাবা, আরে আরে বাবা! তুমি শোনো। ফেলে আয়, ছেড়ে আয়, ছুঁড়ে ফেল। আমি কোনো জিনিস নাকি রে বুড়ো? সময় আসতে দে। তোর বাড়ি থেকে যদি তোর মৃতদেহ না বের করেছি, তাহলে আমার নামও অনোখী নয়। কিন্তু ততদিন আমার এই প্ল্যান চলতেই থাকবে বুড়ো। বিয়ে হলো এরকমই একটা বন্ধন, যা দুজন মানুষ, দুটো পরিবারের মধ্যের বিশ্বাসের জন্য অটুট থাকে। পরিমল একথা বিশ্বাস করত যে তার ছেলে জয় পূজাকে বিয়ে করে তার বন্ধু ভরতের সঙ্গে কোনোদিনই বিশ্বাসঘাতকতা করবে না। কিন্তু ওই যে কথায় আছে না, যে ভালোবাসা অন্ধ হয়, এটা জয় প্রমাণ করে দিয়েছিল অনখির সাথে বিয়ে করে। সে অনখিকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে সে ভুল এবং ঠিকের পার্থক্য করতে পারেনি। অনখি নামের ওই মেয়েটা অন্যায়ের আঁচল মাথায় দিয়ে, হাতে ভালোবাসার মেহেন্দি লাগিয়ে
পরিমলের পুত্রবধূ হয়ে গিয়েছিল। যখন শ্বশুর পরিমল তাকে নিজের পুত্রবধূ হিসাবে অস্বীকার করেছিল, তখন অনখী নিজের আসল চেহারা দেখানো শুরু করলো। আর তার এই দুষ্কর্মে তার ভাইও তার সঙ্গে ছিল, কিন্তু অনখীর উদ্দেশ্য অন্য কিছুই ছিল। নমস্কার, আমি অমিত পাচৌরি। আর ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনারা দেখতে পাবেন অন্যায় আর বিশ্বাসঘাতকতার একটা সম্পূর্ণ সত্যি ঘটনা। অনখীর আসল চেহারা ঠিক কবে পরিমলের পরিবারের সামনে উন্মোচিত হবে, এটুকু তো ঠিক ছিল যে অনখীর জন্য পরিমলের পরিবারের সঙ্গে যা ঘটতে চলেছিল তারা কোনোদিন সেটা কল্পনাই করতে পারেনি। নিজেরাই দেখে নিন। হঠাৎ করে বৃষ্টি এসে না পুরো মুডটাই নষ্ট করে দিল। এবার চলো, বৃষ্টি থেমে গেছে। আরে কোথায় যাবে? এত সুন্দর একটা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, রোমান্টিক আবহাওয়া, একটু বোঝোই না। ধুর পাগল, দেখছে না লোকটা? চলো আইসক্রিম খাই। দুটো আইসক্রিম দেবেন? দাঁড়াও না। আচ্ছা, এবার ওই আইসক্রিম খাইয়ে তুমি আমার মুড ঠিক করার চেষ্টা করছো? ওই 10 টাকার আইসক্রিম? আরে তোমার প্রপার্টি সাইট তো কোনোদিন দেখালেই না আমাকে। আরে প্রপার্টির ব্যাপারে যদি আমি জানতাম তাহলে দেখিয়ে দিতাম এতক্ষণে। ও ওটা তো বাবা আর দাদা সামলায়, আমি কি জানি প্রপার্টির ব্যাপারে? হ্যাঁ, মানে এটা কেন? আমি বলতে চাইছি যে এরকম কেন বলছো? তোমার নিজস্ব প্রপার্টি তোমার তো জানা উচিত, আর তুমি তো তোমার বাবার ছেলে, সো অবভিয়াসলি। আরে হ্যাঁ বাবা, যখন জানতে পারবো তখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এ নিন, চলো। আরে আরে ম্যাডাম, ওদিক দিয়ে যাবেন না আপনি? কেন? ওদিকে কি আছে? আরে ওই যে বট গাছটা আছে না, ওখানে ভূতের বসবাস আছে। ওখান থেকে সন্ধেবেলা যাওয়া উচিত নয়, আপনি অন্য রাস্তা দিয়ে যান। বট গাছে ডাইনি? আরে এসব কিছুই নয়। অনেক লোকে বলে যে সন্ধেবেলা গাছের তলা দিয়ে যেতে নেই। কিছু লোক তো আবার এটাও বলে যে ওই গাছের মধ্যে ঢিলি ছুঁড়লে নাকি তাদের অনেক ক্ষতি হয়ে যায়। বলো, এসব কিছুই নয়, চলো ওটা দিয়ে যাই, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে দাদা। হ্যাঁ। অনেক লোকে বলে যে সন্ধেবেলা গাছের তলা দিয়ে যেতে নেই। কিছু লোক তো আবার এটাও বলে যে ওই গাছের মধ্যে ঢিলি ছুঁড়লে নাকি তাদের অনেক ক্ষতি হয়ে যায়। বলো, আরে চলো। এখন তো যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। কিন্তু পূজার সঙ্গে তো অন্যায়টা হলো জ্যোতি। আমি জানি যে জয় আমার ভাই, কিন্তু ওর এইভাবে লুকিয়ে বিয়ে করা উচিত হয়নি। ভুল সিদ্ধান্ত নিয়েছে, ভুল কাজ করেছে ও। দেখো, জুটি তো ভগবানই বানায়, আমি বা তুমি না। আর এখন তো মাতা রানী নিজেই আনখীকে এই বাড়ির বউ বলে মেনে নেওয়ার জন্য সংকেত দিয়েছে। হ্যাঁ, কিন্তু বাবা তো ওদের এখনো ক্ষমা করেনি, তাই না? আর কোনোদিন মাপও করবো না ওদেরকে আমি। আমার অকর্মণ্য ছেলেটার জন্য আমার বন্ধুকে দেওয়া কথা আমি রাখতে পারিনি, কিন্তু পূজার স্বপ্ন আমি ভাঙতে দেব না। এই নতুন প্রপার্টির সমস্ত কাগজপত্র সব পূজার নামে করে দিবি। ঠিক আছে বাবা, আমার ফিরতে 2-3 দিন সময় লাগবে। নিজের খেয়াল রাখিস। গোছাও, তাড়াতাড়ি করো, প্যাক করো। কারণ ফোন করছে কেন? হ্যালো ওয়ারিয়া বাবু। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। এখানকার ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি কাল সকালে গেলে অসুবিধা নেই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, বাই বাই বাই। এত
রাত্রেবেলা এই বৃষ্টির মধ্যে ডাকাটা কি খুব দরকার ছিল? বলছি তো আমি চেষ্টা করছি। আর জয়ের প্রপার্টি জয়ের নামে ঠিক তাড়াতাড়ি লিখিয়ে নেব। আপনি দাদা, আপনি মানে প্রপার্টি মানে তুমি আমার ভাইকে প্রপার্টির জন্য বিয়ে করেছো, তাই না? দাদা আমি তো তোমাদের সব ফাঁস হয়ে যাবে। এই কথাটা গিয়ে নিজে আমি জয়কে বলবো। তোমরা আর বাঁচবে না। আরে কোনো মৃত ব্যক্তিকে কথা বলতে শুনেছো যে ও বলবে? এত রাত্রেবেলা ডাকাটার কি খুব দরকার ছিল? আজকে তোর জন্য মরতাম আমি। জয়ের প্রপার্টির 1 পয়সাও পেতাম না, উল্টে পুলিশ ধরে নিয়ে যেত আমাদের। আরে তুমি একটু শান্ত হও না, সামলে নিয়েছিলে সব আমি। আর এমনি তো তোমাকে আমি এই বন্দুকটার জন্যই ডেকেছিলাম, তোমার সেফটির জন্য। সাবধানে রাখবে। এই নাও। আর হ্যাঁ, এবার আমি একটু সতর্ক থাকবো, ঠিক আছে? এবার যাও। ভাই এ তো বেঁচে আছে। আরে বাবা, এই কেন চিৎকার করছে? এর বডিটা নিয়ে কি করব? আরে কেউ দেখতেই পাবে না, এমন জায়গায় ওকে পুঁতে দেবো। তুমি যাও, তাড়াতাড়ি যাও। কি বাজে স্বপ্ন দেখলাম আমি। আনুখি আবার কোথায় গেল? আনুখি, মা আবার আনুখির কি হলো? বাবা তুই দেখতে পাচ্ছিস না, বৌমার ওপরে আবার ঠাকুর ভর করেছে। জয় মা জয়। বাবা তুই চল ঘরে যা, ও নিজে থেকেই চলে আসবে। চলে আয় বাবা। আরে তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? দাদার গাড়িটা নিয়ে ঘুরছিস কেন? টেনশন নিও না, কিচ্ছু হবে না। নাম্বার প্লেট চেঞ্জ করে দিয়েছি। আর বডিটা কোথায় পুঁতলি? কোনো প্রবলেম হবে না তো? কেউ জানতে পারবে না তো যে জয়ের দাদাকে খুন করা হয়েছে? আরে কে জানতে পারবে বলো তো? আরে ওই বট গাছের ধারেতে কেউ যায় না, তাহলে কি করে জানতে পারবে? ওই ডাইনি যেখানে আছে সেই বট গাছ? হ্যাঁ, তুমিই তো বলেছিলে আমাকে। আর এই না ওর ফোনটা। আরে এই ঝামেলাটাকে নিজের সঙ্গে নিয়ে এলি কেন? এটাও তো ওর সাথেই পুঁতে দিতে পারতিস। এটা অসুবিধা নয়, এটাই সুবিধা। ততক্ষণ অবধি যতক্ষণ আমাদের কাজ না শেষ হয়। ওর হয়ে জয়ের বাড়ির লোকেদের সাথে মেসেজ করে কথা বলতে থাকবে যতক্ষণ আমাদের কাজ না শেষ হয়। আরে বাহ, আমার সঙ্গে থাকতে থাকতে দেখছি তোরও খুব বুদ্ধি হয়ে গেছে। কিন্তু ওই পুরো পরিমলটার কি করবো বলতো? ইচ্ছে তো করছে এই বুড়োটাকে আমি এক্ষুনি গুলি করে দিই। দাদার গাড়ি। আমি বলে দেব, আমি সবাইকে বলে দেব। আরে এটা কি? আমি সবাইকে তোমাদের ছাড়ো ভাই, এর নাম ছবি। ছাড়ো আমাকে, তুমি ওকে ধরে থাকো। ছাড়ো আমাকে। তুমি বেরো, তুমি বেরো, তুমি বেরো, আমি দেখছি, বেরো।
সবাইকে বলে দেবো আমি। ছবি এখানেও নেই। ছবি ছবি কোথায় চলে গেল? সকাল থেকে দেখতেই পাচ্ছি না। ছবি, আরে বৌমা, ছবিকে দেখলে কোথাও? না মা, আমি সারা বাড়ি খুঁজে নিয়েছি কিন্তু ও কোথাও নেই। বুঝতে পারছি না কোথায় গেল মেয়েটা। ছবি, বৌমা, তুমি ছবিকে কোথাও দেখেছো? সকাল থেকে দেখতে পাচ্ছি না ওকে। কই না তো মা, কেন কি হয়েছে? জানি না, ও বাইরে বেরিয়েছিল, তারপর থেকে আর পাচ্ছি না ওকে। তোমাদের বাবাও কোথায় গেছে সেই সকালবেলায়। চলো খুঁজে গিয়ে ছবিকে। চলো এসো। ছবি, ছবি। গর্তে থাকা সাপ লুকিয়েই ছোবল মারে, আর সেটাই করছিল শাহু পরিবারের পুত্রবধূ অনোখী। শ্বশুর পরিমলের বারবার অভিযোগ সহ্য করে নেওয়ার পরেও নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সে প্রথমেই নিজের উপর ভর পড়ার অভিনয় করেছিল, আর তারপর নিজের ভাইকে সঙ্গে নিয়ে জয়ের বড় ভাই ওমকে হত্যা পর্যন্ত করতে পিছপা হয়নি। বিশ্বাসের নাম করে অনোখী যে এই নতুন অন্যায় শুরু করেছিল, তার এই অন্যায়ের চক্রবুহে শাহু পরিবারের মহিলারা তো বটেই, কিন্তু এর সঙ্গে সঙ্গে মানসিকভাবে অসুস্থ ছবিকেও সে কবজা করে ফেলে। অনোখের মাধ্যমে শুরু হওয়া এই অন্ধবিশ্বাস আর ঠিক কি কি ঘটনা ঘটাতে চলেছিল, আর ঠিক কি পরিণতি হয়েছিল এই অদ্ভুত ভয়ঙ্কর খেলার, আসুন দেখা যাক। ছবি, 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 মা তুমি কোথায়? ছবি মা কোথায় তুই? ছবি, ছবি, ছবি। মা আপনারা ওইদিকে দেখুন, আমি এই দিকটা দেখি। হ্যাঁ মা, আসুন না জানি কোথায় চলে গেল। ছবি, কারণ আরে ছবি ওখানে বেঁচে আছে। কিন্তু কেন? ওকে মেরে ফেললি না কেন? কারণ যদি ওকেও মেরে ফেলতাম সবাই তাহলে ওকে খুঁজতে লাগতো, তারপর না পাওয়া গেলে ওরা পুলিশের কাছে যেত, পুলিশ খোঁজ শুরু করতো আর আমাদের প্ল্যান ভেস্তে যেত। আরে কিন্তু ও যদি আমাদের ব্যাপারে কাউকে বলে দেয় তখন? কিচ্ছু বলবে না, ও কাউকে কিচ্ছু বলবে না। আমি ওকে যে ইঞ্জেকশনটা দিয়েছি না, ও আর কিচ্ছু বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, তুমি ওকে টাইম মতো ইঞ্জেকশন দিতে থাকবে। আরে যাও যাও, তুমি এখন যাও, এখান থেকে যাও। মা, মা, দিদি, ছবি এখানে আছে। ছবি, 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 ছবি। কি হয়েছে তোর? মা কি হয়েছে ওর? জানি বেঁচে না। তো আছে মা। ছবি, কি হয়েছে তোর? এটা সেই বট গাছ না? যার গায়ে পাথর মারলে কোনো ডাইন নাকি? আচ্ছা, আমাদের ছবিকে আবার মা, আমাদের উচিত ওকে এক্ষুনি এখান থেকে বাড়ি নিয়ে যাওয়া। মা তাড়াতাড়ি ধরো ওকে। ছবি, ছবি, ওঠ না মা। কে জানে কি হলো মেয়েটার। তুই এই বট গাছটার কাছে গেলি কেন? ছবি ওঠ না, কিছু মা, তো বল। এর অবস্থাটা একবার দেখুন, নিশ্চয়ই বটগাছের ওই ডাইনি ওকে ধরেছে। আমি এক্ষুনি ওকে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ বৌমা, কিছু হ্যাঁ, করো বৌমা, ওকে একটু তাড়াতাড়ি ওঠান, করো। মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠো মা, ওঠো, ওঠো। ঠিক হয়ে যাবে মা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ দেখবেন মা, যদি কোনো খারাপ কিছু ওর শরীরে ঢুকেছে সেটা বেরিয়ে যাবে। এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে সব? কি করছো তোমরা? আমার মেয়েটাকে কি মেরে ফেলতে চাও? কিচ্ছু বলো না, তুমি কিচ্ছু জানো না। আমাদের ছবিকে ডাইনি ধরেছিল। ডাইনি? হ্যাঁ কে বললো? কে বললো যে আমার মেয়েকে ডাইনিতে ধরেছে? বৌমা। আচ্ছা, ও তাহলে এখন এইসব ভয় দেখানো শুরু করেছো? আর কত নিচে নামবে? আর ও তো বোকা। ওর ভালো মানুষের আর কত সুযোগ নিতে চাও?
বাবা আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে ছবি ওই বট গাছটার নিচেই বসেছিল, যে বট গাছে পাথর মারলে নাকি ডাইনি ধরে ফেলে, সেই জন্যই আমি ওই বাহ, আচ্ছা, নিজে অন্তর্যামী হয়ে ওর ভালো মানুষের সুযোগ নিয়ে যাচ্ছ, তাই না? চলো তুমি আমার সঙ্গে, তোমার চোখের সামনে ওই গাছে আমি পাথর ছুড়বো। চলো। এরকম করো না, শোনো, চলো। এটা অনেক ভুল করবে, শোনো, যেও না। চলো বাবা। চলো দেখি। আরে বাবা কি করছো? এই তুমি চুপ করো, বলো কোথায় আছে ডাইনি? বাবা। হ্যাঁ হ্যাঁ, এই গাছে, তাই না? আরে বাবা, কোথায় ডাইনি? দেখো, এই যে আমি পাথর ছুটছি। হ্যাঁ, এই এই আরো একটা মাল। কোথায় আছে ডাইনি? বাবা, কি করছো মারলাম তো তুমি? পাথর, বলো কোথায় আছে ডাইনি? বাবা এসব কি বলছো তুমি? এই, তুইও আমার সঙ্গে নাটক করবি না। আমার বাড়িতে এইসব অন্ধবিশ্বাস চলবে না। মা, বাবা, ছবির শরীর আরো খারাপ হয়ে গেছে। চলো তাড়াতাড়ি চলো। চলো চলো। যবে থেকে এই মেয়েটাই বাড়িতে ঢুকেছে, সবসময় কিছু না কিছু অশান্তি হচ্ছেই। দেখো গায়ত্রী, ওদের দুজনকে বলে দাও যে আজই যেন আমাদের বাড়ি খালি করে দিয়ে চলে যায়। তুমি যা খুশি বলছো, আমাদের পরিবারে কত বড় বিপদ এসেছে, আর তুমি এদের দুজনকে বের করার কথা বলছো? হ্যাঁ, সমস্ত গন্ডগোলের মূলে এরা দুজন। আর আমি যা বলছি পুরো ভেবে চিন্তে বলছি, তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না। ওদের বলে দাও আজই যেন আমাদের বাড়ি খালি করে দেয়। এই বুড়োটা দেখছি কিছুতেই মুখ বন্ধ করবে না। মনে হচ্ছে সময় এসে গেছে আমার শেষ চালটা চালার। কাল সকালটা আমার জন্য নয়, তোর জীবনের শেষ সকাল হবে বুড়ো। কত বারণ করেছিলাম আমি, যেও না, যেও না ওই বট গাছের সামনে, কিন্তু তাও গেল, কথা শুনলো না, আর গিয়ে পাথরও ছুঁড়ে এসছে। বাড়িতে এত প্রবলেম হচ্ছে জয়, ওম দাদাকে একটা কল করো, দেখো ও কোথায় আছে। ওনার টেক্সট এসেছিল, উনি নেটওয়ার্ক কভারেজের বাইরে আছেন, এই জন্য ফোন করতে পারবেন না। আমি অনেকবার ওনার ফোনটা ট্রাই করেছি, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। জয়, দেখ তুই তোর বাবার অবস্থা, তুই তাড়াতাড়ি কিছু কর। মা তুমি প্লিজ চিন্তা করো না, আমি ডাক্তারের কাছেই যাচ্ছি। জয় বাবা কমলেশ্বরের জয়। এনাকে কেউ ঠিক করতে পারবে না, একমাত্র আমি ছাড়া। সরে যাও বালিকে।
বোঝা যাচ্ছে কিভাবে এই বট গাছের ভূত ওনার মধ্যে প্রবেশ করেছে। বুঝতে পারছো না তোমরা কেউ? হ্যাঁ বাবা, আমি দেখেছিলাম কালকে ওকে। ওং অপসম্পদে যে ভূতা তে ভূতা তে ভূতা ভঙ্গি সংস্কৃতা তে ভূতা বিঘ্ন নস্যাস্তে শিবজ্ঞয়া। ওং অপসম্পদে যে ভূতা তে ভূতা ভঙ্গি সংস্কৃতা। তোমরা জানো এখনো এই ভূতটা ওনাকে প্রাণে মারতে পারেনি। একে দেখ, ওর শক্তির জন্য। কে এই শুভ শক্তি? বাবা, এ আমাদের বৌমা আনখি। যদি ওর ভক্তি আর আমার শক্তি দুটো মিলে যায় তাহলে কিছুক্ষণের মধ্যে এই ভূতকে বাইরে বের করে ফেলে দেবো আমি। বল। তাড়াতাড়ি ঠিক করে দিন বাবা, তাড়াতাড়ি ঠিক করে দিন। আমাদের ডক্টরের কাছে যাওয়া উচিত। জয়, তুমি তুমি গাড়ি বার করো। হ্যাঁ, অনেক পস্তাবে, মনে রাখবে প্রাণ বেরিয়ে গেলে আর কিন্তু ফিরে পাবে না। একে ওষুধ নয়, প্রার্থনা দরকার ওর। বাবা, আপনি কিছু একটা করুন, আমার স্বামীকে সুস্থ করে দিন, আমি হাত জোর করে বলছি। এই কন্যা যদি রাজি হয় তবেই, কারণ এর মধ্যে প্রাণ ও বিপদের মধ্যে আছে। বলো। ভেবো না, ভাবার সময় নয় এখন। বল, তুই আমার সঙ্গ দিবি? বল বালিকে। যতই আমার শ্বশুরমশাই আমাকে অ্যাকসেপ্ট না করে থাকুন, কিন্তু ওনার এই বৌমা শ্বশুরমশাইয়ের প্রাণ বাঁচানোর জন্য সব কিছু করতে পারে। আপনি আমাকে বলুন বাবা, আমাকে কি করতে হবে? তাহলে সবার আগে এদের সবাইকে বাইরে যেতে বলো, আর তারপরে যা করতে হবে আমাদের দুজনকেই করতে হবে। বাকি সব বাবা কমলেশ্বরী করবেন। কিন্তু আনখি, আমাদের একবার বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। তোমরা শুধু আমাকে একটু বিশ্বাস করো আর কিছুক্ষণ বাইরে দাঁড়াও। দরজাটা বন্ধ করে দে তুই, তাড়াতাড়ি। দেখো জয়, বাবার এখন ডক্টরের দরকার, কোনো তান্ত্রিকের নয়। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গাড়ির চাবি নিয়ে আসছি। বাবার কিচ্ছু হবে না। হ্যাঁ, দাদার ফোন বাড়িতে কি করে? কিন্তু বৌদি যে বললো দাদা ওকে মেসেজ করেছে কিছুক্ষণ আগে। মনে হচ্ছে লোকটা এখনো বুঝতে পারেনি। ওই, গোল গোল চোখ করে কি দেখছিস রে? হ্যাঁ হ্যাঁ, জানি জানি রে, তোকে কোনো ডাইনি ফাইনি ধরেনি, কারণ ওই ডাইনিটা তো এই তান্ত্রিকই ছিল। আমি তোর এই যে অবস্থা হয়েছে না, সেটার কারণ শুধু ওই সিরিঞ্জটা ছিল।
আর সেই ইঞ্জেকশনটা অন্য কেউ দেয়নি, এই তান্ত্রিকে দিয়েছিল। ও মেরেছে মানে? আরে ভাই হই তোমার, সেটাও নিজের, বুঝলি বুড়ো? আর দিদি, এই দেখো কি এনেছে তোমার জন্য, ওর মৃত্যুর পেপার আর আমাদের ফিউচার প্ল্যান, বাড়ির দলিল। আর বুড়ো জানিস এতে কি লেখা আছে? এতে লেখা আছে যে আমি নিজে নিজের স্বইচ্ছায় আমার সব সম্পত্তি আর সব জমি জমা নিজের ছোট বৌমা মানে হচ্ছে আনোখি মানে ওর নামে করে দিচ্ছি। এ দাও, হাতটা দাও তো। আরে টাইট কেন করছিস? ওপরে নিয়ে যাবি নাকি? এই লোভী বুড়ো চটপট একটা। আঙুলের ছাপ দে। এখানে হয়ে গেছে, আর একটা এদিকে 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 হয়ে গেছে। এবার মেরে ফেলো ওকে, কাজ হয়ে গেছে। একে এভাবে মারবো না রে ভাই, এ আমায় খুব জ্বালিয়েছে। এবার আমি একে জ্বালিয়ে পুড়িয়ে মারবো, আর তাও আবার এর বাড়ির লোকেরাই মারবে। সেটা কিভাবে? মা, বৌদি, আপনারা তাড়াতাড়ি ভেতরে আসুন, আমাকে একটু সাহায্য করুন আপনারা, ওই ডানিটাকে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ বৌদি, আপনি না ওনার মাথাটা ভালো করে ধরে রাখুন, ছাড়বেন না কিন্তু। আর মা, আপনি না খুব জোরে জোরে ওনার বুকে আঘাত করুন, মারতে থাকবেন। হ্যাঁ মারো মারো, আরো জোরে মারো, আরো জোরে মারো, আরো জোরে মারো, ও কিন্তু বেরিয়ে যাচ্ছে, ও বেরোচ্ছে। জোরে জোরে মারুন মা। একবারের খেলাটা শেষ হয়ে গেলে না, তারপর ওকেও শেষ করতে হবে। জয়, কি হচ্ছে জয়? সময় নেই পূজা, তাড়াতাড়ি করো, আরো জোরে ধাক্কা মারো। আরো জোরে আরে কি মারো। করছো? বন্ধ করো, এসব নাটক বন্ধ করো। বাবা, 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 তুমি আমাদের ছেড়ে যেতে পারো না। বাবা, নিশ্চয়ই এই ভূতটাই ওকে মেরেছে। জয়, কি করলে তুমি? মাঝখানে ঢুকলে কেন? ব্যাস। দেখলে তো? অনেক হয়েছে সব। তুমি নয়, এবারে সত্যিটা আমি বলবো সবাইকে। আর এমনিতেও আমি তোমাকে এই গানটার জন্যই রেখেছিলাম, তোমার সেফটির জন্য, সাবধানে রাখবে। এই ভাই, এ তো বেঁচে আছে। আরে বাবা, আসলে আমি ব্যাস। জয় মানে একটা কথাও বলবে না তুমি, কারণ এই এতটা বিশ্বাসঘাতকতা, এত বড় ছলনা করলে আমার পরিবারের সঙ্গে। তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এনেছিলাম। আমাদের ভাগ্য ভালো, দাদা শেষ মুহূর্তে এই ভিডিওটা বানিয়েছিল যাতে তোমার কীর্তিকলাপ সবার সামনে চলে আসে। আমার বাবা একদম ঠিক কথা বলতো তোমাকে নিয়ে, আমি বাবার কথা শুনিনি। এতটা বাজে মহিলা তুমি। আগে ভর হওয়ার নাটক করলে তুমি, তারপরে ভূতের ভয় দেখালে। তোমার কারণে আমাদের পরিবারের একটা নয় দুটো প্রাণ চলে গেল। কেন করলে এগুলো? বলো, কেন করলে? বলো। প্রপার্টির জন্য জয়। আমি তোমার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু উনি আমাকে বৌমা হিসাবে মানছিলেনই না। আমার ছেলেটা মরে গেল, আমার স্বামীও চলে গেল, এই সব কিছু এই মেয়েটার চাল। আমি এত বিশ্বাস ওকে কেন করলাম? কেন এত অন্ধবিশ্বাস করলাম ওকে? ও আমাদের সঙ্গে কি করলো? বাবা, ওদের দুজনকে শাস্তি দেওয়ার ব্যবস্থা কর, যাতে ওরা আর কারোর সঙ্গে এরকম আর কখনো করতে না পারে। শেষ পর্যন্ত তোমাকে ধরতে পারলাম মিস্টার করণ। আসলে এরা দুজন সেই ভাই বোন যারা সব জায়গায় ডাকাতি করে বেড়ায়। ইন্সপেক্টর স্যার, এরা শুধু ডাকাত নয়, ওরা দুজন খুনিও। নিয়ে যাবে না 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 না, 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 এটা ভুলবশত হয়ে গেছে স্যার। নিয়ে চলো ওদেরকে। স্যার ভুলবশত স্যার, স্যার স্যার।
বাবা আমাকে ক্ষমা করে দিও। কুসংস্কার মাঝে মধ্যেই আমাদের সাধারণ বুদ্ধিগুলোকে নষ্ট করে দেয়। আমরা অনেক কিছুই মানতে পারি, বিশ্বাস করতে পারি, কিন্তু কাউকেই আমাদের মানা না মানা আর বিশ্বাসগুলোকে নিয়ে খেলা করতে দেওয়া উচিত নয়। মাথায় রাখবেন, করণ আর আনুখির মতো আরো অনেক মানুষ আছে যাদের কাছে মানুষের বিশ্বাস নিয়ে খেলা একটা অত্যন্ত সহজ কাজ। অন্ধবিশ্বাসকে ব্যবহার করার জন্য আর পরিমল আর ওমের হত্যাকারী হিসেবে করণ আর আনুখিকে গ্রেপ্তার করা হয়েছিল আর জেলে পাঠানো হয়েছিল। কিন্তু আজও প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক দিন আমাদের চারপাশে এরকম মানুষেরা ঘুরে বেড়াচ্ছে যারা ভরসার নামে কুসংস্কার ছড়িয়ে আমাদের বোকা বানাচ্ছে, আমাদের শোষণ করে, আমাদের ক্ষতি করার সম্পূর্ণ রকম চেষ্টা করে। আমাদের সব সময় এই সমস্ত মানুষের থেকে দূরে থাকা উচিত, কারণ আমাদের একটা ছোট্ট ভুল আর অজ্ঞানতা এসব মানুষের অন্যায়ের চাবিকাঠি, যাকে ব্যবহার করে এই লোকগুলোই আমাদের সুস্থ স্বাভাবিক পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে বাঁচতে চাইলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।